আমাদের একটা এঙ্গেজমেন্ট দেখানো হয় এবং বলা হয় মার্কিও জিং আন ফ্যামিলির চতুর্থ মেয়ে যার নাম মিংতান, মিংতানের সঙ্গে ডিওব লিয়াং ফ্যামিলির ছেলে জিশুয়ানের সঙ্গে বিয়ের কথা চলছে। আমাদের যেমন বিয়েতে মেয়েকে আংটি পরিয়ে রাখা হয়, আগেকার যুগে তেমন মেয়েকে এঙ্গেজমেন্টের উপহার স্বরূপ অনেক গিফট পাঠানো হতো। এটা হলো মিংতান, এরই বিয়ের কথা চলছে। মিংতান তার দাসীকে বলে, এই ছেলেকে তো আমি জীবনেও বিয়ে করব না, কারণ এই ছেলে তার চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক করেছে আর তার বোন এখন প্রেগনেন্ট। এরপরে মিংতানের জন্য কয়েক জোড়া জুতা পাঠানো হয় আর এগুলো তার হবু শাশুড়িই পাঠিয়েছে। এটা হলো জিশুয়ানের মা, মানে লিয়াং ফ্যামিলির লেডি। এই মহিলাই মূলত তার পুত্রবধূকে আশীর্বাদ করতে এসেছে। কিছুক্ষণ পরে মিংতান এখানে আসে আর ওকে কর্মোদ্ধান করে ওর হবু শাশুড়ি। ওর জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে। মিংতান ছিল খুবই খুঁতখুঁতে এবং পশ একটি মেয়ে। সে যে কোনো কিছু দেখলেই বুঝতে পারতো জিনিসটা 2 নম্বর কি 3 নম্বর। এখানে ওর জন্য বিয়ের যত কিছু নিয়ে আসা হয়েছিল সেই জিনিসগুলো খুবই বাজে কোয়ালিটির ছিল। এই কথা ও ওর শাশুড়ি মাকে বলে আর বলে যে এগুলোর কোয়ালিটি খুবই খারাপ, আপনি বিয়ের উপহার স্বরূপ এগুলো আমাকে দিতে এসেছেন। ওর শাশুড়ি বলে, ঠিক আছে, আমি তোমার জন্য পুনরায় বিয়ের উপহার পাঠাবো, কিন্তু আজকে তুমি এগুলো অ্যাকসেপ্ট করো। আমি তো এগুলো কিনিনি, যে কিনেছে সে হয়তো টাকা মেরে নিয়েছে। আজকে তুমি অ্যাকসেপ্ট করো, না হলে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। এটা বলে বিয়ের আনুষঙ্গিকতা শেষ করার জন্য যে জিনিসটা কনের হাতে তুলে দেওয়া হয় সেটা যখন ওর হবু শাশুড়ি তুলে দিতে যাবে, তখন মিংতানের দাসী অন্য একজন ছেলেকে চোখে ইশারা করলে ছেলেটি ওখানে থাকা বড় একটি জানালা নিচে ফেলে দেয় আর সেটা ওদের গায়ের উপরে গিয়েই পড়ছিল। সাথে সাথে বিয়েতে নিয়ে আসা হাঁসটা বাইরে উড়ে চলে যায়, এখানে থাকা জিনিসগুলো নষ্ট হয়ে যায়। মিংতান তখন ভয় পেয়ে বলে, এটা তো খুবই অশুভ লক্ষণ, আমার বিয়ে ঠিক হতে যাচ্ছে কিন্তু ঈশ্বর মনে হয় এটা চাইছে না, তাই বিয়ের গিফটগুলো সব নষ্ট হয়ে গেল। লিয়াং লেডি তখন বলে, ঠিক আছে, আজকে না হয় নষ্ট হয়েছে, পুনরায় আমি আবারও বিয়ের গিফটগুলো পাঠাবো। এভাবে সে এঙ্গেজমেন্টটা অফ করে দেয়। আসলে মিংতান অনেক বুদ্ধিমতী। মিংতান তার দাসীকে বলে, আমি তো জানি লিয়াং ফ্যামিলি আমার বাবার অবর্তমানে যেভাবেই হোক তাদের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছে, কারণ আমার বাবার মিলিটারি পাওয়ার আছে আর আমার বাবা মাত্র কিছুদিন পরেই বাড়িতে ফিরে আসবে। গত 5 বছর ধরে সে বিদেশে বিভিন্ন কাজে ব্যস্ত আছে আর এই সুযোগে লিয়াং ফ্যামিলি চাচ্ছে আমার সাথে এঙ্গেজমেন্টটা করে ফেলতে, তবে সেটা তো আমি হতে দিতে পারি না। তখন আরেকজন দাসী এসে মিংতানকে বলে, জানতে পারলাম জিশুয়ান তার কাজিনকে নিয়ে, অর্থাৎ যাকে জিশুয়ান ভালোবাসে এবং যে মেয়েটা ওর জন্য প্রেগনেন্ট হয়ে গিয়েছে তাকে নিয়ে একটা মন্দিরে গিয়েছে। এদিকে এবার আমাদের হিরোকে দেখানো হয়। এটা হলো ডিংবেই শহরের প্রিন্স। এই ছেলেটি যখন ঘোড়া চড়ে যাচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে, তখন কিছু গুপ্তঘাতী লোকজন ওর উপরে আক্রমণ করে, কিন্তু প্রিন্স ছিল অনেক শক্তিশালী। এতজন লোক প্রিন্সের কাছে একদম পরাজিত হয়ে যায়। প্রিন্সের নাম হলো জিয়াংশু, কিন্তু অধিকাংশ লোকজন তাকে ডিংবেই প্রিন্স বলেই চেনে। জিয়াংশু যে তার ডাক নাম, এটা খুব একটা মানুষ জানে না, তার কাছের লোকজনগুলো ছাড়া। পুরো শহরে সবাই তাকে প্রিন্স অফ ডিংবেই বলেই জানে। প্রিন্স আসলে বিশেষ একটা কেস ইনভেস্টিগেট করে রাজধানীর উদ্দেশ্যে ফিরছিল, কিন্তু তার আগেই এই লোকগুলো প্রিন্সকে মেরে ফেলতে চায়। প্রিন্স তখন বলে, আমি জানি তোমরা কারা, নিশ্চয়ই লিয়াং ফ্যামিলি তোমাদেরকে পাঠিয়েছে। এটা বলে ওদের সবাইকে পরাস্ত করে একটা মন্দিরের পাশ দিয়ে প্রিন্স পালিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই জিশুয়ানকে। এই সেই ছেলে যার সঙ্গে মিংতানের বিয়ে ঠিক হওয়ার কথা চলছে, আর এটা হলো ওর সেই কাজিন যাকে জিশুয়ান প্রেগনেন্ট করে দিয়েছে। জিশুয়ান ওর কাজিনকে বলে, আমার মা এখন এঙ্গেজমেন্ট নিয়ে বিজি আছে, ততক্ষণ আমরা মন্দিরে থাকতে পারবো। ওদের সন্তান হলে সন্তানের কি নাম রাখবে সেটা বলে ওরা একটা নেম প্লেট ঝুলিয়ে দেয় এই মন্দিরে, যেটা বাদ বাকি সবাই করতো। আর দূর থেকে এই দৃশ্য দেখে নিয়েছিল মিংতান। মূলত এর কথাই ওর দাসী এসে জানিয়েছিল। যাই হোক, এই মেয়েটি কিন্তু এই ছেলেটিকে প্রচন্ড ভালোবাসে, তবে ছেলেটিকে দেখেও মনে হচ্ছিল যে সে তার কাজিনকে ভালোবাসে। সে তার কাজিনকে বলে, একবার মিংতানের সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কনকিউবাইন করে আমার বাড়িতে নিয়ে আসবো, তখন আর মা কিছুই বলতে পারবে না। এদিকে মিংতান বলে, এত বড় একটা সত্যি লুকিয়ে রেখে আমার সঙ্গে বিয়ে দাও, তাই না, দেখাচ্ছি মজা। মিংতান ওর দাসীকে বলে, তুমি দরজায় পাহারা দাও, আমি এক্ষুনি প্রমাণ জোগাড় করে আনছি, এই বিয়েটা কিভাবে ভাঙতে হয় আমি দেখছি। এটা বলে মন্দিরের ভিতরে আসে। এদিকে মন্দিরের ভিতরে আগে থেকে লুকিয়ে ছিল ডিংবেই প্রিন্স। তো প্রিন্স এখানে একটি মেয়েকে ঢুকতে দেখে পিছনে লুকিয়ে পড়ে।
প্রিন্স বোঝার চেষ্টা করে মেয়েটি কি চায়। এদিকে মিংতান এখানে এসে রুমের দরজা দিয়ে ওই নেম প্লেটটাই খুঁজছিল যেটা একটু আগে ওরা দুইজন রেখে গিয়েছে। ওটাই হবে ওর প্রমাণ। এটা দেখালেই বিয়েটা ভেঙে ফেলা সম্ভব হবে। কিন্তু ওটা এত উপরেই ঝুলছিল যে মিংতান ওটাকে হাতে পাচ্ছিল না। অনেক কষ্ট করে ও ওটাকে খুলে যখনই নামতে যাবে তখন পড়ে যাচ্ছিল। আর তখনই প্রিন্স এসে ওকে ধরে ফেলে। প্রিন্স যেন প্রথম দেখায় এই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে যায়। তো মিংতান খুবই লজ্জা পায়। আসলে ওই যুগের ছেলে আর মেয়ে একসঙ্গে এক জায়গায় থাকবে এই ব্যাপারটা খুবই অকওয়ার্ড ছিল। ঠিক তখনই আমরা এই মন্দিরের শরীফকে দেখতে পাই। এই লোক কিছু লোক নিয়ে এসেছিল এদিকে একজনকে খুঁজতে। মূলত ওরা একেই খুঁজছিল। প্রিন্স এটা বুঝতে পেরে লুকিয়ে পড়ে। আর এদিকে মিংতান মনে মনে ভাবে শরীফ এখানে কাকে খুঁজতে এসেছে। যদি এর ভিতরে একটা ছেলে আর মেয়েকে একসঙ্গে দেখে তাহলে তো আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। এদিকে বাহিরে থেকে ওর দাসী মানে মিংতানের দাসী শরীফকে বলার চেষ্টা করে যে আমাদের শাওজিয়া মানে আমাদের ম্যাডাম ভিতরে প্রার্থনা করছে, আপনি ভিতরে যেতে পারবেন না। আর ভিতর থেকে মিংতানও বলে আমি এখানে প্রার্থনা করছি, আপনি কেন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। শরীফ বলে আমরা একজন চোরকে খুঁজছি, তাকে খুঁজতে গেলে আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তখন লেডি বলে যে এখানে কোনো লোককে তো আমি আসতে দেখিনি, আর তাছাড়া ওদের হাতে কিন্তু মার্কিউস পরিবারের টোকেন ছিল। তো শরীফ এখানে বেশি একটা জোর জবরদস্তি করতে পারে না। তাই ওরা একজন লোককে বলে জানালা দিয়ে একটু দেখো তো ভিতরে আসলেই কেউ আছে কিনা। ভিতরে ওরা শুধুই মিংতানকে দেখতে পায়। তাই শরীফ বলে ঠিক আছে, ছোট্ট একটা ব্যাপার নিয়ে এখন শুধু শুধু ঝামেলা করব না। এটা বলে ওরা অন্যদিকে চলে যায়। আর এই সুযোগে প্রিন্স কিন্তু বেঁচে যায়। তবে এটা যে তিনবেই শহরের প্রিন্স সেটা কিন্তু মিংতান জানে না। মিংতানের দাসী এখানে এসে যখন একটি লোককে দেখে তখনও চিৎকার করে উঠে বলে যে এই লোকটা এর ভিতরে কিভাবে এলো। মিংতান বলে বাদ দাও, ও ওর দরকারে এসেছে, এটা বলে চলে যায়। এদিকে মিংতানের কোমর থেকে একটা জেট পড়ে গিয়েছিল। জিয়াংশু তখন ওই জেটটা তুলে নেয় এবং ওদের পিছু পিছু ও বেরিয়ে আসতে লাগে। কিন্তু এখানে চারিদিকেই ওকে লোকজন খুঁজছে। এরপরে মিংতান রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর ওদের যে ক্যারেজটা ছিল সেই ক্যারেজের তলায় গিয়ে আশ্রয় নিয়েছে জিয়াংশু। যেভাবেই হোক এদের চোখ ফাঁকি দিয়ে ওকে পালাতে হবে। জঙ্গলের ভিতরে গিয়ে ও নেমে পড়ে। সাথে সাথে গ্যারেজটা থামিয়ে মিংতান দেখে এখানে একটি ছেলে। ও তখন বলে তুমি কে। এরপরে ওর মুখ দেখে বলে আরে তুমি তো সেই যাকে আমি মন্দিরের ভিতরে দেখেছিলাম। এরপরে প্রিন্স ওকে বলে আপনি প্লিজ আপনার ক্যারেজে করে আমাকে একটু রাজধানী পর্যন্ত নিয়ে যাবেন। এটা বলার সাথে সাথেই ওর উপরে দেখা যায় আক্রমণ করতে শুরু করে দিয়েছে আততায়ীরা। মানে দস্যুগুলো এখনো ওর পিছু ছাড়েনি। আর এর ফলেই মিংতানের হাতে যে লাল রঙের প্লেটটা ছিল মানে নেম প্লেট, যেটাকে ও প্রুফ হিসেবে সংগ্রহ করেছিল সেটা ওখানে পড়ে যায়। এই লোকগুলোর সঙ্গে ফাইট করতে লাগে প্রিন্স একাই। আর ওদেরকে বলে যদি বাঁচতে চাও তাহলে চলে যাও। এই লোকগুলো সত্যি সত্যি লিয়াং ফ্যামিলি পাঠিয়েছে, কারণ লিয়াং ফ্যামিলি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিজেদের কাছে রেখে দিয়েছে। আর প্রিন্স সেটারই ইনভেস্টিগেট করতে গিয়েছিল, সেজন্য ওরা প্রিন্সকে শেষ করে দিতে চায়। লোকগুলোকে মারার পরে প্রিন্স আবারও মিংতানকে বলে আমি খুবই অসহায় হয়ে পড়েছি, আপনি আপনার ক্যারেজে করে আমাকে একটু নিয়ে যাবেন। কিন্তু একই ক্যারেজে একটা ছেলে আর মেয়ে থাকলে রেপুটেশন খারাপ হবে, এটা ভেবে মিংতান বলে তুমি তো মরে আর যাচ্ছ না, তাই আমি প্লিজ তোমাকে আমার ক্যারেজে করে নিয়ে যেতে পারবো না, এতে আমার চরিত্রের উপর দাগ পড়বে। এটা বলে ওরা ক্যারেজে করে চলে যায় আর একে নিয়ে যায় না, তবে যাওয়ার আগে এক পট পানি দিয়ে যায়। এতে আসলে প্রিন্সের খুবই খারাপ লাগে যে এই মেয়েটি কতটা ক্রুয়েল। এরপরে ওর সোজা বাড়িতে চলে আসে। তখন ওর চাচাতো বোন মিনমিনকে দেখানো হয়। মিনমিন ওকে জিজ্ঞেস করে তুমি ছিলেটা কোথায়। ও সবকিছু বলে আর বলে আমি প্রমাণ জোগাড় করেছি। কিন্তু ও খুঁজে দেখে ওর প্রমাণটাও গায়েব, আর ওর কাছে যে জেটটা ছিল সেটাও নেই। এবারও বুঝতে পারে ওখানে মারামারি করতে গিয়েই ওটাও হারিয়ে ফেলেছে। তাই ওর সোজা ওর গুড ফাদারের কাছে চলে আসে। মানে ওর বাবা তো বিদেশে, আর এখানে ওর একটা গুড ফাদার আর গুড মাদার আছে। তো ওর মাদারকে নিয়েই মূলত ও লিয়াং ফ্যামিলিতে আসে। ও ওর মাদারকে বলেছে ওখানে গিয়ে আমি ওদেরকে সরি বলবো সেদিনকার ওই জানালা পড়ার ঘটনাটির জন্য। মূলত এখানে অন্য একটি মোটিভ নিয়েই কিন্তু মিংতান এসেছে। মিংতান একটা দাসীকে বলে যে ওকে পুরো জায়গাটা ঘুরে দেখাতে, আর পরে দাসীকে বলে যে তোমার মুখটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তুমি যদি দই বেসন এগুলো মাখো তোমার ত্বক আরো সুন্দর হবে, তুমি নিয়ে এসো আমি তৈরি করে দেবো রেমেডি। এটা বলে দাসীকে পাঠিয়ে ও ওর ইনভেস্টিগেট চালানোর জন্য একটা স্টাডি রুমে ঢুকে পড়ে। ও এই স্টাডি রুমে এমন কিছু খুঁজছিল যেটা দিয়ে ওর বিয়েটা ভেঙে ফেলা যায়। হঠাৎ করে ও কোন একটা ঘরের উপর মানে একটা তালার উপর
চাপ দিয়ে ফেলে আর সাথে সাথে একটা সিক্রেট কক্ষ ওপেন হয়ে যায়। ও ভিতরে ঢুকলে দেখা যায় ওর গলায় কেউ একটা ছুরি ধরেছে। ও ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে আরে এটা তো সেই ছেলে যার সঙ্গে মন্দিরে ওর দেখা হয়েছিল। ও তখন ওকে বলে, আরে তুমি এখানে? আবারও তোমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখো তুমি যে এখানে লুকিয়ে আছো এটা আমি কাউকে বলবো না, তুমি আমাকে কিছু করো না, আমাকে বাইরে যেতে দাও। আমি এখানে আমার বিশেষ কাজে এসেছি। এই ফ্যামিলিতে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি শুধু বিয়েটা ভাঙতে চাই। আমি প্রমিস করছি তুমি যে এখানে লুকিয়ে আছো তা আমি কাউকে বলবো না। তোমার পথ একদিকে, আমার পথ অন্যদিকে, তাই আমাদের ভিতরে কোনো লেনাদেনা থাকবে না। আমাকে তুমি ছেড়ে দাও। এদিকে আমরা লেডি লিয়াংকে দেখতে পাই যে হারিয়ে ফেলেছিল মিংতানকে, তাই দাসীকে সাথে নিয়ে মিংতানকে খুঁজছিল কিন্তু কোথাও মিংতানকে খুঁজে পাচ্ছিল না। এদিকে স্টাডি রুমের ভিতরে দেখা যায় অনেক অনেক গোল্ড বার, যেগুলো রাষ্ট্রীয় সম্পদ, অর্থাৎ এগুলো মিলিটারি সম্পদ, আর সেগুলো নিজেদের কাছে লিয়াং ফ্যামিলি কুক্ষিগত করে রেখেছে। কিন্তু মিংতান ভুল বোঝে এই প্রিন্সকে। মিংতান বলে, তুমি এগুলো চুরি করতে এসেছো? তখন প্রিন্স ওকে বলে, তোমার কি মনে হয় এগুলো এদের সম্পদ? মিংতান তখন বলে, দেখে মনে হচ্ছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ। মিংতান ওখান থেকে একটা গোল্ড বার নিয়ে পালাচ্ছিল। জিয়াংশু তখন ওকে ধরে ফেলে আর বলে, এই গোল্ড বার নিয়ে তো তুমি বাইরে যেতে পারবে না, এটি রাষ্ট্রীয় সম্পদ। এটা বলে গোল্ড বারটি নিয়ে নেয়। আসলে মিংতান ওটা নিয়ে পালানোর চেষ্টা করছিল এজন্য যে ও বাইরে গিয়ে সবাইকে বলবে ভিতরে একটা চোর ঢুকেছে, এই দেখো তার প্রমাণ। এদিকে আমাদের সেই জুকে দেখানো হয় যে প্রেগনেন্ট। ওর আন্টি ওকে বলে যে তুমি এখন একটু লুকিয়ে থাকো, এখানে বাইরে আসবে না, কারণ মিংতান আর তার গুড মাদার আজকে এখানে এসেছে। তোমাকে দেখলে নানা প্রশ্ন উঠবে। আমি বলেছি না আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব, তো আমি সেই কথা রাখবো। আজকে তুমি রুমের ভিতরে থাকো। এদিকে আমরা মিংতানকে দেখি। মিংতান মনে মনে বুঝতে পেরেছে লিয়াং ফ্যামিলির রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। সো এই ফ্যামিলির কত ঝামেলা। ও এখানে কখনোই বিয়ে করতে চায় না, কিন্তু ও আবারও একটা গোল্ড বার নিয়ে বাইরে যেতে গেলে প্রিন্স ওকে বলে সাবধান। এরপরে প্রিন্স দেখে যে একে সামলানো কঠিন, তাই ওকে অজ্ঞান করে দেয়। এরপরে মিংতানের যখন জ্ঞান ফেরে ও নিজেকে আবিষ্কার করে নিজের রুমে। মিনমিন বলে, বলো তো তোমার কি হয়েছিল? তুমি ওদের স্টাডি রুমে কিভাবে গেলে? ও তখন বলে, আমি তো সিক্রেট রুমে ছিলাম। তারপরে কি হলো আমার তো কিছু মনে নেই। ওখানে অনেক সম্পদ ছিল, সেগুলো একটা চোর চুরি করতে এসেছিল। লিয়াং ফ্যামিলির একটা সিক্রেট আমি জেনে গিয়েছি। এদিকে আমরা লিয়াং ফ্যামিলির ল্যাডকে দেখতে পাই, যে লোক এসে দেখে যে তার পুরো সিক্রেট চেম্বারটি ফাঁকা হয়ে গিয়েছে। আর দিনবাই প্রিন্সেস যে এগুলো ফাঁকা করেছে তার একটা চিঠি লিখেও রেখে গিয়েছে। এই লোক প্রচন্ড ভয় পেতে থাকে। এবার রাজা যদি জেনে যায় ওদের পুরো ফ্যামিলিকে একদম শেষ করে দিবে। খুব ভয় পেয়ে এই লোক বলে, শিগগিরই যাও এবং প্রিন্সকে শেষ করে দাও। কিন্তু প্রিন্সকে আর কোথায় শেষ করবে? আজকে দেখি রাজ্যে অনেক বড় একটা জলসা হচ্ছে, যেটা রানী আয়োজন করেছে। এখানে রাজ্যে বড় বড় লোকজন সবাই উপস্থিত ছিল। এই মেয়েটির নাম ফেংজু, যে একজন প্রিন্সেস। এর সঙ্গেই নাকি বিংবেই প্রিন্সের বিয়ে হওয়ার কথা। এই হলো রাজা রানী। তো এইখানে সবার মিলন মেলা হচ্ছে এক প্রকার বলা যায়। রাজা বলে যে আজকে যদি শুধু প্রিন্স অফ বিংবেই এখানে উপস্থিত থাকতো তাহলে আমাদের রিইউনিয়নটা একদম পরিপূর্ণ হতো। কোনো একটা কারণে প্রিন্স শহরের বাইরে আছে, সেজন্য সে আসতে পারলো না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে প্রিন্স সবাইকে চমকে দিয়ে এখানে হাজির হয়ে গিয়েছে। প্রিন্স যখন ভিতরে ঢুকছিল তখন প্রিন্সের জুতার দিকে তাকিয়ে থাকে মিংতান। দেখে প্রিন্সের জুতায় অনেক কাদা লেগে আছে, আর সেই অবস্থায় সে কোর্টের ভিতরে প্রবেশ করছে। মিংতান কিন্তু এখনো প্রিন্সের মুখটা কখনো দেখেনি। সে শুধু নামই শুনেছে যে প্রিন্স নাকি অনেক ব্রুটাল এবং অনেক ক্রুয়েল। প্রিন্স আসার পরে লিয়াং ফ্যামিলির মেয়ে বলে, আমি অনেক সুন্দর নাচতে পারি, আমি সবার সামনে একটা ডান্স উপহার দিতে চাই, তবে আমার ভুল ত্রুটি হলে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এটা বলার সাথে সাথে প্রিন্স বলে ওঠে, যদি তোমার ভুলই হবে তাহলে তোমার নাচার কোনো দরকার নেই। এই বলে মেয়েটিকে অপমান করে। এবার সবাই এখানে বেশ একটু অন্যরকম ফিল পায়। এরপরে ফেংজু উঠে দাঁড়িয়ে বলে, আমাদের এখানে এই শহরের সব থেকে ভালো জিথার প্লেয়ার উপস্থিত আছে যার নাম মিংতান। তো মিংতান আমাদের উদ্দেশ্যে একটা জিথার প্লে করে দেখাতে পারে। কিন্তু এতে মিংতান অপমানিত বোধ করে বলে, সরি মাই লর্ড, আজকে আমি আমার সাথে জিথার নিয়ে আসিনি। তাছাড়া আমি এমন কোনো প্রস্তুতিও নেইনি যাতে আমি একটা দারুণ গান কম্পোজ করে আপনাদের শোনাতে পারি, তাই আমাকে ক্ষমা করবেন। ফেংজু বলে, জিথা নিয়ে আসনি তো কি হয়েছে, আমি দরকার হয় রানীমার জিথা তোমাকে এনে দিব। এই কথা শোনার পরে দিংডাই প্রিন্স বলে, আমি কি এখানে তোমাদের গান বাজনা শুনতে এসেছি নাকি? এটা বলে মূলত সে মিংতানকে বাঁচিয়ে দেয়। আসলে মিংতান জানতো না টেম্পলের ভিতরে তখন প্রিন্স ছিল, তবে প্রিন্স খুব ভালোভাবেই জানতো টেম্পলের ভিতরে যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল সেটা হলো জিংআন ফ্যামিলির
চতুর্থ কন্যা মিংতান। সেজন্য সে এখন মিংতানকে বাঁচিয়ে দিল এক প্রকার। এরপরে প্রিন্স উঠে রাজাকে বলে, আপনার কাছে আমার একটা বিশেষ জিনিস পেশ করার আছে। এরপরে একটা লাশ নিয়ে আসা হয়। এই লাশটা কার জানেন? এটা ওই সেই শরীফের লাশ। কিন্তু লাশ নিয়ে আসার সাথে সাথে মহিলাগুলো ওখান থেকে বের হয়ে চলে আসে। এদিকে লিয়াং লেডি বুঝতে পারে যে প্রিন্স ওদের উপর ক্ষেপে আছে। এই ব্যাপারটা সবাই বুঝতে পারে, কারণ জিয়াং লেডির মেয়েকে প্রিন্স খুব দারুণ ভাবে অপমান করেছে। আবার এদের ফ্যামিলিতে যে কিছু একটা হয়েছে সেটা তো আন্দাজ করে নিয়েছে আগে থেকেই মিংতান। এদিকে কোর্টের ভিতরে দৃশ্য দেখি, এই যে শরীফ যে খুঁজতে গিয়েছিল প্রিন্সকে, সেই মারা পড়েছে। আর একে মেরেছে কিন্তু এই লিয়াং ফ্যামিলি, কারণ ও বেঁচে থাকলে একটা সাক্ষী থেকে যাবে, সেজন্যই ওকে মারা হয়েছে। ওই লোকটি এদের সঙ্গে হাত মিলিয়ে শেষে কিনা ফেসে গিয়েছে। প্রিন্স রাজাকে বলে, এই ব্যাপারটা আমি আরো একটু তল্লাশি করতে চাই। তবে সে ইনডাইরেক্টলি বলে দিয়েছিল যে লিয়াং ফ্যামিলি এর সঙ্গে জড়িত আছে। এরপরে প্রিন্স যখন বাইরে বের হয় তখন ওর দুই বন্ধুকে দেখানো হয়, যার ভিতরে এক বন্ধু এখন শূন্য হয়েছে আর এক বন্ধু হলো স্কলার। তো ওর দুই বন্ধুকে বলে, আজকে সন্ধ্যায় তোমরা আমার সঙ্গে ওয়াইন পান করবে। এদিকে আমরা লিয়াং ফ্যামিলির কর্তাকে দেখতে পাই যে অনেক বেশি ভয় পেয়েছিল। তবে এই লোক একা কিন্তু এইসব কাজকর্মের সঙ্গে জড়িত না। এই যে চ্যান্সেলর, এই লোকটিও ওর সঙ্গে জড়িত। তো এই লোকটি বলে চ্যান্সেলরকে যে আমার বাড়িতে যে সম্পত্তি ছিল তার সব চুরি হয়ে গিয়েছে। চ্যান্সেলর তখন বলে, আপনি তো আমাদের ডোবাবেন, এখন যেভাবেই হোক মিংতানের সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দিন, তাহলেই হয়তো আপনি পার পেয়ে যাবেন। কারণ মিংতানের বাবার মিলিটারি পাওয়ার আছে অনেক বেশি, তাই যেভাবেই হোক ওদেরকে মিংতানের সঙ্গে ওদের ছেলের বিয়ে দিতেই হবে। এরপরে আমাদের জাং নামের একটি ছেলেকে দেখানো হয়, যেও কিন্তু জিয়াংশুরি বন্ধু, মানে প্রিন্সের বন্ধু। এদিকে আমরা এদের দুই বোনকে দেখতে পাই, এরা একটা ইনের ভিতরে এসে গল্প করছিল, মানে ওরা একটু বাহিরে ঘোরাঘুরি করছিল। মিংতান বলছিল, লিয়াং ফ্যামিলির ভিতরে অনেক ঝামেলা আছে দিদি, ওই ফ্যামিলিতে কোনোভাবেই বিয়ে করা যাবে না। তখন মিনমিন বলে, কিন্তু কিভাবে বিয়েটা ভাঙবে সেটা কিছু চিন্তা করেছে নাকি? ঠিক তখনই পাশের রুমে জোরে সাউন্ড করে ভিতরে ঢোকে জিয়াংকে তখন সবাই চুপ থাকতে বলে, কারণ যে রুমে মিনমিন আর মিংতান কথা বলছে তার পাশের রুমেই ওরা বসে বসে ওদের দুজনের কথা শুনছে। আসলে প্রিন্স যেহেতু লিয়াং ফ্যামিলির পিছনে লেগেছে, তাই প্রিন্স এটা চায় না মিংতানের সঙ্গে জিয়াং ফ্যামিলির ছেলে বিয়ে হোক। তাহলে যদি বিয়েটা হয়ে যায় তাহলে লিয়াং ফ্যামিলি আরো বেশি শক্তি পেয়ে যাবে এবং ওদেরকে পরাস্ত করা কঠিন হয়ে যাবে। তাই প্রিন্স নিজেও চায় না যে মিংতান নামের সুন্দরী মেয়েটার সঙ্গে ওরকম খারাপ একটা লুচ্চা ছেলের বিয়ে হোক। এদিকে মিংতান বলছিল যে আমার বিয়েটা আমি তো ওই লিয়াংকে করবই না, তাহলে আমি কাকে বিয়ে করব দিদি? এই শহরে 4 জন হ্যান্ডসাম এবং স্কলার ছেলে আছে, এর ভিতরে একজন ছেলের নাম হলো জিংরান। আর এটাই হলো সেই জিংরান, সাদা কাপড় পরে এই ছেলেটি। এই ছেলেটি বলে, কি ওরা আমাকে নিয়ে বলছে, আমি তো না বিয়ে করব না। এরপরে মিংতান বলে, না না, ও একটু বেশি মডেস্ট, আমি আর একটু শক্তি সামর্থ্যবান কাউকে বিয়ে করতে চাই। তারপরে ওর বোন মিনমিন বলে, আমি শুনেছি জাং নাকি অনেক ভালো, তাছাড়া সে একজন চ্যান্সেলরের ছেলে, তো সে তোমার জন্য পারফেক্ট ম্যাচ হতে পারে। মিনতান তখন বলে, না, ও আমার জন্য পারফেক্ট হবে না। তখন মিনমিন বলে, তাহলে তুমিই বলো যে তুমি কেমন ছেলে বিয়ে করতে চাও। তখন ও বলে, আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই যে হবে খুবই পাওয়ারফুল, যে দেখতে অনেক সুদর্শন হবে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হবে এবং সিম্পল হবে, যার ছোটবেলায় কোনো প্রেম থাকবে না, যে তার তলোয়ারটি খুললেই ঝিলিক দিয়ে উঠবে, যার চোখে মুখে সবসময় দৃঢ় সেটা একটা ভাইব থাকবে, তেমন কোনো ছেলেকে আমি বিয়ে করতে চাই। ওর দিদি এই কথা শুনে বলে, তুমি যদি তেমন কোনো ছেলেকে খুঁজতে চাও তাহলে তো পুরো শিয়ান রাজ্যে তেমন ছেলে খুঁজেই পাওয়া যাবে না, একমাত্র দিংবেই প্রিন্স ছাড়া। তুমি কি দিংবেই প্রিন্সকে বিয়ে করতে চাও? মিংতান বলে, আরে না না, এর থেকে লিয়াং ফ্যামিলির ছেলেকে বিয়ে করা ভালো। আমি শুনেছি সে নাকি অনেক বেশি নিষ্ঠুর এবং সে কারণে অকারণে মানুষ মেরে বেড়ায়, ওরকম মানুষকে আমি বিয়ে করব না। আর তাছাড়া সেদিন কোর্টে দেখলাম সে যখন কোর্টের ভিতরে প্রবেশ করছে তার জুতায় কাদা লেগে আছে, এরকম একটা এরম ছেলেকে আমি বিয়ে করবই না। আর এই কথাগুলো এই পাশ থেকে ওরা সবাই শুনছিল। এই কথা শুনে তো বন্ধুদের মাথা খারাপ হয়ে যায় যে আমাদের জিয়াংশুকে ওই মেয়ে দুটো বলছেটা কি। নিজেদের নিয়ে এত কথাবার্তা বলতে শুনে ওদের কিন্তু বেশ মজাই লাগছে যে দুটো সুন্দরী মেয়ে তাদের নিয়ে এত কথা বলছে, যে কোনো ছেলেরই ভালো লাগবে। কিন্তু প্রিন্স অফ দিংবেইকে নিয়ে যেসব কথা বললো তাতে ওর একটা বন্ধু রেগে গিয়ে বলে, তারাও তো মেয়ে দুটোকে একটু সাহায্য করে আসি। কিন্তু প্রিন্স বলে, না, তার কোনো দরকার নেই।
এরপরে এরা দুই বোন বলে চলো এখন আমরা বাইরে বের হয়ে যাই, বাইরে অনেক দারুণ অনুষ্ঠান হচ্ছে, সেসব পরে দেখা যাবে যে বিয়েটা কি হবে কি না হবে, আর বিয়েটা কিভাবে অফ করতে হবে আগে আমাদের সেটা ভাবতে হবে, চলো বাইরে যাই। এরপরে ওরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে প্রিন্স বলে আমাকে বিয়ে করা অসম্ভব তাই না, ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। এর চার বন্ধু বলে আমাদের বন্ধুকে নিয়ে এত কথা বললো, এটা কিন্তু মানা খুবই কঠিন। জাং বলে দাঁড়াও বাইরে গিয়ে একটু দেখে আসি তো মেয়ে দুটো কেমন দেখতে। জাং যখনই বাইরে আসে তখনও মিনমিনকে দেখে ক্রাশ খেয়ে যায়, কারণ ও কেবল মিনমিনকেই দেখতে পাচ্ছিল। এরপরে ওরা দুই বোন বাইরে আসে, তখন ওদের লিয়াং ফ্যামিলির জিশুয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। এই জিশুয়ানকে ওর বাবাই এখানে পাঠিয়েছে যেভাবেই হোক আজকে মিংতানকে ইমপ্রেস করতে, আর ওকে দ্রুতই যেন বিয়েতে রাজি করানো যায়। এরপরে আমরা এই জিশুয়ানকে একটা লোকের সঙ্গে কথা বলতে দেখি, মূলত কিছু একটা প্ল্যান করে ও এখানে এসেছে। কিছুক্ষণ পরেই দেখি এখানে একটা চোর ধরা পড়েছে, সেই চোরকে সবাই তাড়িয়ে বেড়াচ্ছে, আর এখানে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। বিশৃঙ্খলার ভিতরে কেউ একজন ধাক্কা দিয়ে মিংতানকে পানিতে ফেলে দেয়। জিশুয়ান এটা দেখে বলে এই কেউ একটা পড়ে গিয়েছে, এটা বলে ও নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে, মূলত হিরো হওয়ার চেষ্টা করছিল। আর মিনমিন কাউকে একথা জানতেই দেয় না যে ওর বোনই এখানে পড়েছে, কারণ আগের যুগে কেউ পানিতে পড়লে কোনো ছেলে যদি তাকে উদ্ধার করে তাহলে তার সঙ্গে সেই মেয়েটির বিয়ে দেওয়া হতো, মানে রেপুটেশনের একটা ব্যাপার আছে এই আর কি। এদিকে যে চোরটা এখানে বিভিন্ন ঝামেলা করছিল প্রিন্স অফ দিংবে তাকে ধরে ফেলার সাথে সাথেই দেখে পানিতে কেউ একটা লাফালাফি করছে। প্রিন্স তখন দ্রুত করে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে দেখে আরে এটা তো মিংতান সাঁতরাতে পারে বলেই আজকে বেঁচে গেল। এদিকে মিনমিন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যেন তার বোনের কিছু না হয়। অনেক লোকই পানিতে এখন ঝাঁপ দিয়েছে, আর একটা ব্রোথেলের ভিতরে নিয়ে আসা হয়েছে মিংতানকে, এবং ওর বেশ ভালো চিকিৎসাও দেওয়া হয়েছে, কিছুক্ষণের ভিতরেই জ্ঞান ফিরে আসবে। এদিকে কিন্তু প্রিন্স বুঝতে পেরেছে একে ইচ্ছা করে কেউ ফেলে দিয়েছে, তাই ওর মাথার একটা কাটা মানে হেয়ারপিন ওর বন্ধুকে দিয়ে বলে এটা মিং ফ্যামিলিতে পাঠিয়ে বলো যে তাদের মেয়ে বাড়িতে ফিরে এসেছে। এদিকে মিনমিন তার বোনকে এখনো খুঁজে চলেছিল, আরো লোক পানিতে ঝাঁপ দিয়েছে। তখন একজন দাসী এসে বলে ম্যাডাম শিগগিরই বাড়িতে চলুন, ছোট ম্যাডাম আপনার জন্য খাবার তৈরি করে বসে আছে। আর জোরে জোরে বলে আমি শুনলাম পানিতে নাকি লিয়াং ফ্যামিলির একটা ছেলে পড়েছে, তো পড়তে দাও, চলো তুমি বাড়িতে যাবে। এটা বলে ওকে টেনে নিয়ে চলে যায়। সুয়ানের সমস্ত প্ল্যান মাঠে মারা পড়ে, আর প্রিন্সের কারণেই সেটা সম্ভব হলো। এদিকে মিংতানের যখন জ্ঞান ফেরে তখন ও এখানেই প্রিন্সকে দেখে বলে আবারও থেকে সেই তুমি সেই চোরটা না, তুমি আমাকে বাঁচিয়েছো, ঠিক আছে তোমাকে ধন্যবাদ। এটা বলেও যখন বাইরে বের হতে যাবে তখনও দেখে যে ও একটা ব্রোথেলের ভিতরে আছে, আর তাই ও বাইরে বের হয় না। এদিকে মিনমিনকে তার দাসী এখানে নিয়ে এসেছে এই ব্রোথেলের ভিতর। মিনমিন বলে তোমাকে কে খবর দিয়েছে যে আমার বোন এখানে আছে? ওর দাসী বলে একটা লোক তো ম্যাডামের হেয়ারপিন বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। জাং তখন ওদেরকে দেখে বলে আপনারা কাউকে খুঁজছেন, আমি আপনাদের হেল্প করতে পারি। কিন্তু মিনমিন বলে তোমাকে কে বলেছে হেল্প করতে? এটা বলে ওকে সরিয়ে দেয়, কিন্তু ও এত জোরে আঘাত করে ফেলেছিল ছেলেটাকে যে ছেলেটার একটা চোখে একদম দাগ হয়ে যায়। জাং বলে আমি উপকার করতে চাইলাম আর উল্টো আপনার হাতে মার খেলাম, আমি কিন্তু সত্যিই আপনার বোন কোথায় আছে তা জানি। এটা বলে রুমের ভিতরে নিয়ে এসে দেখে যে এখানে কোথাও ওর বোন নেই, আর এতে মিনমিন রেগে গিয়ে বলে বলো কোথায় আমার বোনকে লুকিয়ে রেখেছো। এদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই, প্রিন্স একটা লোকের সঙ্গে কথা বলে যাচ্ছিল, তখনই ওকে পিছন থেকে আটকায় মিংতান আর বলে আমি জানি তুমি লিয়াং ফ্যামিলির কিছু একটা করার চেষ্টা করছো, আমি জানি না আসলে তুমি কে, কোনো চোর নাকি কোনো ইনভেস্টিগেটর, কিন্তু আমার মনে হয় তুমি লিয়াং ফ্যামিলির বিরুদ্ধে আছো, আর আমিও তাই। আমি চাই না লিয়াং ফ্যামিলিতে আমার বিয়েটা হোক। লিয়াং ফ্যামিলি তোমারও শত্রু আর আমারও শত্রু, তাই আমরা দুইজন বন্ধু, চলো একসঙ্গে হয়ে কাজ করি, তাতে তোমারও লাভ হবে আর আমার। আসলে লিয়াং ফ্যামিলির সুয়ান ওর যে চাচাতো বোনকে প্রেগনেন্ট করে দিয়েছিল, ওর মা সেই মেয়েটিকে নাকি অত্যন্ত একটা গ্রামে পাঠিয়ে দিচ্ছে, আর এই কথা জানতে পেরেছে জিয়াংশু মানে প্রিন্স, তাই প্রিন্স ওটাকে ইনভেস্টিগেট করতেই যাচ্ছিল। মিংতান তখন বলে তুমি আমাকেও সাথে নাও, এটা আমারও জীবনের প্রশ্ন, তাই প্রিন্স ওকে সাথে নেয়। এদিকে অনেকক্ষণ ধরে বসে আছে এরা দুইজন। জাং তো মিনমিনকে এখানে নিয়ে এসে বিপদে পড়েছে, এখন তো মিনমিন ওকে ছাড়ছে না, আবার জাংও ওকে ছেড়ে এখান থেকে চলে যেতে পারছে না, তবে ওরা কেউই জানে না ঠিক এই মুহূর্তে কোথায় আছে মিংতান। এদিকে আমরা একটা
ফটেজ দেখতে পাই যেখানে জুকে নিয়ে আসা হয়েছিল। জু প্রেগনেন্ট, অনেক পথ ওকে পাড়ি দিয়ে আসতে হয়েছে, কিন্তু ওর সিম্পলি খালি নুডলস খেয়ে আছে, তাই ওর খুব কষ্ট লাগছে। ও বলে যে আমার আন্টি আমাকে কোথায় পাঠাচ্ছে বলো তো। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা লোক জিংসেং বিক্রি করতে এসেছিল। জিংসেং এক প্রকার ঔষধি গাছরা ওষুধ, যেটা খেলে নাকি শরীরের শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই ভালো। তো এই ওষুধটা ক্রয় করতে চেয়েছিল জু, কিন্তু ওই লোক বলে এটাকে 50 টাকায় ক্রয় করবে, এত টাকা ওর কাছে ছিল না। ঠিক তখনই আমরা মিং চু নামের অন্য একটি মেয়েকে দেখি। এটা মূলত মিং তানের ছোট বোন, মানে সৎ ছোট বোন। এটা হলো মিংতানের থার্ড মা। মিংতানের আসল মা মারা গিয়েছে, এটা মিংতানের সৎ মা, আর এই সৎ মায়েরই মেয়ে হলো মিং চু। আর এই মিং চু এসেই ওই জিংসেংটা 100 টাকায় কিনে নেয়। মিং চু এবং জু এর ভিতরে ঝামেলা বেঁধে যায়, আর ওকে ধাক্কা দিলে জু প্রায় আগুনে খেয়েই পড়ছিল। ঠিক তখনই ওকে এসে বাঁচিয়ে নেয় জিয়াংশু। জিয়াংশুকে দেখে ক্রাশ খেয়ে যায় মিং চু। মিং চু বলে যে আমি আসলে এরকমটা করতে চাইনি, আমার ভুল হয়ে গিয়েছে। মানে এখন একে পটানোর চেষ্টা করছিল, কিন্তু একে কোনো পাত্তা না দিয়েই এখান থেকে প্রিন্স চলে যায়, এবং প্রিন্স তার একজন দাসকে বলে দিয়েছে জুকে উপরে নিয়ে যেতে। এদিকে জুকে উপরে নিয়ে আসা হয়। জুয়ের খুব মন খারাপ হয়। তখনই জুয়ের সঙ্গে দেখা করতে আসে মিংতান। মিংতান বলে তুমি যদি আমার কথা শুনে ক্যাপিটালে ফিরে যাও তাহলে তোমার লাভ হবে। জু বলে তোমার তো জিশুয়ানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তুমি আমার ক্ষতি করতে এখানে এসেছো। কিন্তু ঠিক তখনই দেখা যায় এখানে দুইজন লোক এসেছে জুকে মারতে। এদেরকে লিয়াং ফ্যামিলির কর্তাই পাঠিয়েছে, কিন্তু কোন রকমে জুকে বাঁচিয়ে নিয়েছিল মিংতান। কিন্তু মিংতানকেই ওরা মারতে যাচ্ছিল, তখন প্রিন্স এখানে এসে বাঁচিয়ে নেয়। প্রিন্স তখন মিংতানকে বলে তোমার হাতে কোনো অস্ত্র নেই, আবার তুমি ওদের সঙ্গে লড়াই করে কি হিরো সাজতে চেয়েছিলে? মিংতান বলে হ্যাঁ, হিরো সাজতেই চেয়েছিলাম। প্রিন্স তখন একে বলে, মানে জুকে বলে তোমার হাতে দুটো অপশন। দেখো, তোমার আন্টি তোমাকে এখানে পাঠিয়েছে গ্রামে গিয়ে একটা দাসের সঙ্গে তোমাকে বিয়ে দিবে বলে, কখনোই কিন্তু তোমাকে আর লিয়াং ফ্যামিলিতে ফিরে নিয়ে যাবে না। এখন তুমি হয় ওই গ্রামে গিয়ে ওই লোককে বিয়ে করবে, আর না হয় আমার সঙ্গে শহরে গিয়ে জাস্টিস আদায় করে নিবে। জু তখন বলে আমার আন্টি আমার সঙ্গে এটা করতেই পারে না। মিংতান তখন বলে তোমার আন্টি এটাই করেছে, এখন থার্ড একটা অপশন আমি তোমাকে দিতে পারি। তুমি আমার সঙ্গে শহরে ফিরে চলো, যেভাবেই হোক জিশুয়ানের সঙ্গে আমি তোমার বিয়ের ঠিক করব। কিন্তু জুয়ের তখন প্রচন্ড পেইন উঠতে শুরু করে, মানে কিছুক্ষণের ভিতরেই ওর বাচ্চা হবে। তাই বাইরে দাঁড়িয়ে জিয়াংশু ওয়েট করছিল। ঠিক তখনই জিংশেনটা নিয়ে মিংচু এই ছেলের কাছে, মানে জিয়াংশুর কাছে আসে ভালো সাজতে, আর বলে আমি তোমাকে কম টাকায় এটা সেল করতে পারি। ওখানে তো ওর বেবি হচ্ছে, ওর এটা লাগবে। আগে আমি ভুল করেছি, তাই তুমি আমাকে বাজে মেয়ে ভাবছো, কিন্তু আমি এতটা বাজে মেয়ে নই। আসলে ও তো প্রিন্সকে একটু কনভিন্স করতে এসেছিল, কিন্তু প্রিন্স ওকে একদমই সাড়া দেয় না। এদিকে ভিতর থেকে ওর কণ্ঠ শুনে মিংতান বুঝতে পারে যে এটা ওরই ছোট বোন, এবং ও বাড়ির দিকেই ফিরছে। তখন মিংতানকে এখানকার দাইমা বলে এখনই একটা জিংসেং লাগবে, না হলে এই মেয়েটিকে বাঁচানো যাবে না। ভিতর থেকে ও দরজা খুলে মিংচুর হাত থেকে ওই জিংসেংটা নিয়ে নেয়, কিন্তু মিংচু কিন্তু ওর বোনের চেহারাটাও দেখতে পায় না। মিংচু তখন প্রিন্সকে বলে দেখেছো আমার জিংসেংটা ওরা নিয়ে নিয়েছে, এখন তুমি ওটার জন্য টাকা দিয়ে দাও। প্রিন্স বলে আমি কোনো টাকা দিতে পারবো না। রুমের ভিতর থেকে মিংতান তখন বলে মাই লর্ড, আপনার স্ত্রীর এদিকে প্রসব বেদনা উঠেছে, খুব শীঘ্রই আপনার একটা ছেলে হবে, তো আপনি কি একটা জিংশনের টাকাও দিতে পারবেন না নাকি? এটা শুনে প্রিন্স অবাক হয়ে যায়, আমার ছেলে হবে? যাই হোক, প্রিন্স এবার ওকে টাকা দেয় এবং 2 টাকা দিয়েছিল। মিন্টু বলে মাত্র 2 টাকা? এটার মূল্য তো 2 টাকা না। প্রিন্স তখন বলে ঠিকই আছে, এটার মূল্য 2 টাকা। তুমি 100 টাকা দিয়ে কিনেছো, সে তোমার টাকা আছে বলে সেটা তোমার লস, সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু এই জিংশনের দাম 2 টাকায়। এবার মিঞ্জু রেগে যায় আর এখান থেকে কটমট করে চলে যায়। কিছুক্ষণ পরে জুয়ের খুব সুন্দর একটা ছেলে সন্তান হয়, যেটা দেখে খুব ভালো লাগছিল মিংতানের। এরপরে ভিতরে প্রবেশ করে প্রিন্স আর ওই পুত্রকে কেড়ে নেয়। এতে খুব রাগ হয়ে যায় মিংতানের আর বলে তুমি তো এটা ক্রাইম করছো। কিন্তু প্রিন্স বলে এটা ছাড়া করার আর কিছুই নেই। এই ছেলেটাকে যদি লিয়াং ফ্যামিলির কেউ দেখে তাহলে ওকে মেরে ফেলবে, তাই থেকে ও আমার তত্ত্বাবধানে থাকুক, আর তোমরা সোজা এখন ক্যাপিটালে চলে যাবে আমার সঙ্গে, তবেই সবকিছু সুরাহা করা সম্ভব হবে। তো ওরা সেটাই মেনে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাংকে।
এরা রাত্রে ঘুমিয়ে পড়েছিল, মানে এতক্ষণ ধরে ওয়েট করছে যে দুজনেই ঘুমিয়ে পড়েছে। জাং এখান থেকে পালানোর চেষ্টা করলে দেখে ওর পায়ে একটা লাল দড়ি বাঁধা এবং যে দড়িটা হাতে করে নিয়ে ঘুমাচ্ছে মিনমিন। কিছুক্ষণ পরে মিনমিনের ঘুম ভেঙে যায়। দাসী এসে জানায় যে এখনো পর্যন্ত ম্যাডামকে খুঁজে পাওয়া গেল না, আপনি এখনই বাড়ি চলুন, কিছুক্ষণ পরে আপনার চাচা ফিরে আসবে, বাড়িতে না গেলে ঝামেলা শুরু হয়ে যাবে। এদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই। মিন্টু এবং ওর মা গত কয়েক বছর ধরে প্রত্যন্ত একটা গ্রামে ছিল। আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আসছে তাই ওরাও বাড়িতে ফিরে এসেছে এবং এই আসার পথেই কিন্তু মূলত ওদের ওই প্রিন্সের সঙ্গে দেখা হয়েছিল। ওরা এখন বাড়িতে এসে পৌঁছালো। কিন্তু এই মিন্টু খুবই বেয়াদব একটি মেয়ে ছিল। সে কারণে অকারণে দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এখানে এসে ও এক দাসীর উপরে অনেক খারাপ ব্যবহার করে আর তাকে বিনা কারণে মারধর করতে লাগে। আর এই কথাটা যখনই মিংতান জানতে পারে মিংতান এখানে চলে আসে। আসলে মিংতান অলরেডি বাড়িতে চলে এসেছে। মিংতান এসে এদেরকে অপমান করে বলে ওটা আমার দাসী, ও যদি কোনো অন্যায় করে তাহলে তার শাস্তি আমি ওকে দিব, আপনারা অকারণে ওকে শাস্তি দিতে পারেন না, এটা বলে ওকে নিয়ে চলে যায়। এরপরে এবার আমাদের মিস্টার মার্কিউসকে দেখানো হয়। এই হলো ওদের বাবা। কিন্তু ওর বাবার সঙ্গে প্রথমে মিংচু এর দেখা হয়। দেখা হওয়া মাত্র মিংচু তো কত অভিযোগ কত কিছু বলতে শুরু করে বাবাকে। তবে বাবার দু চোখ কেবল মিংতানকেই খুঁজে বেড়াচ্ছে। মিংতান এদিকে বাবার জন্য অনেক রকমের রান্না বান্না করছে। ও এখনো পর্যন্ত রান্নাঘরে। পরেও যখন রান্নাঘর থেকে বের হয় তখনই ওর বাবার সঙ্গে দেখা হয়। বাবাকে দেখা মাত্র ওর চোখে জল চলে আসে। ওর বাবা ওকে জড়িয়ে ধরতে গেলে ও বাবাকে প্রণাম করে। আসলে বাবা সেই ছোট্টবেলায় ওকে রেখে গিয়েছে, এখনো বড় হয়ে গিয়েছে। জড়িয়ে ধরতে গেলেও আগেকার যুগে মেয়েরা স্বভাবতই বাবাকে জড়িয়ে ধরতে পারবে। মিংতান ওর বাবাকে বলে আমি তোমার জন্য অনেক কিছু রান্না করেছি, চলো আমরা সবাই মিলে খাবো। কিন্তু খাবার টেবিলেও মিংচু অনেক ঝামেলা করছিল। মিংতান ওকে আর ওর মাকে আচ্ছা মতো শায়েস্তা করে দেয়। এদিকে আমরা আবার স্কলার জিংরানকে দেখতে পাই যে এসে প্রিন্সের সঙ্গে কথা বলছিল এবং ওরা মূলত মিংতানকে নিয়েই কথা বলছিল। এদিকে আমরা মিংতানকে দেখি ওর বাবাকে পুরো ঘটনা বলে যে কিভাবে ওকে পানিতে ফেলে দিয়েছিল জিশুয়ানের লোক। এটা বলে ওর বাবা বলে ওদের তো সাহস কম নয়, ওরা আমার মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য এত দূর বার বেড়েছে। এছাড়া ওর বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে যে জিশুয়ান তার কাজিনের সঙ্গে কিভাবে সম্পর্ক করেছে এবং তার কাজিনের এখন কি অবস্থা আর তার কাজিনকে কোথায় পাঠিয়ে দিয়েছিল তার সমস্তটা। এরপরে মার্কিউস আসে সেই লোককে মারতে এবং তার মাথায় একটা পুরো টেবিল ভেঙে ফেলে যে তার মেয়েকে পানিতে ফেলে দিচ্ছিল। আর পাশের রুমে বসেছিল প্রিন্সই কিন্তু ওই লোকটিকে ধরে এখানে বেঁধে রেখেছিল। এরপরে ওর চাচা এবং ওর বাবা দুজনেই বলে এখনই আমাদের লিয়াং ফ্যামিলিতে যেতে হবে। এরপরে ওরা লিয়াং ফ্যামিলিতে আসে। লিয়াং ফ্যামিলিতে কথা বললে লিয়াং ফ্যামিলি সবকিছু অস্বীকার করে আর বলে তাদের ছেলের কারোর সাথেই সম্পর্ক নেই বা তাদের কোনো ইন্টেনশনই ছিল না তাদের মেয়েকে পানিতে ফেলে দেওয়ার ইত্যাদি ইত্যাদি। তখন মার্কিউস বলে তোমাদের সাহস তো কম নয়, এখনো পর্যন্ত তোমরা মিথ্যা বলছো। ওরা জু এর প্রেগন্যান্সির কথাটা মিথ্যা বললে কিছুক্ষণের ভিতরেই এখানে জু আসে আর লিয়াং এর মাকে বারবার ডেকে বলে আন্টি তুমি আমার সাথে এরকমটা করতে পারো না, এবার আর কোনো কিছু লুকানোর থাকে। আর প্রিন্সই মূলত এখন জুকে পাঠিয়েছে ঠিক সময় বুঝে, যে সময় পাঠালেই কাজটা হবে। বেশ, এখন এনগেজমেন্টটা ভেঙে গিয়েছে, মানে এখন লিয়াং ফ্যামিলিতে ওকে আর বিয়ে করতে হবে না। এদিকে রাজাকে দেখতে পাই। রাজা মিংতানের জন্য নতুন করে ছেলে দেখছে এবং সে কোন ছেলের সঙ্গে মিংতানকে বিয়ে দিবে সেই কথাগুলো আবার বলে শোনাচ্ছে প্রিন্সকে। বিভিন্ন ছেলের কথা সে বলে। প্রিন্স বলে এইগুলো মিংতানের জন্য উপযুক্ত নয়, কোনো ছেলেই খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে প্রিন্স বলে আমি মিংতানকে বিয়ে করব। রাজা শুনে তো অবাক। রাজা বলে তুমি মিংতানকে বিয়ে করবে? তুমি কি ওর পর ক্রাশ খেয়েছো নাকি? প্রিন্স তখন বলে ক্রাশ খায় আর না খায় সেটা তো ব্যাপার না, ব্যাপার হলো আমার থেকে পারফেক্ট ছেলে কি আর আছে যার সঙ্গে মিংতানের বিয়ে হতে পারে। রাজা এতে রাজি হয়ে যায়। বাড়িতে এসে সেই জেটটা দেখে মিংতানের কথা মনে পড়ে যায় প্রিন্সের। প্রিন্স কিন্তু মনে মনে মিংতানকে পছন্দ করতে শুরু করেছে, তবে মিংতান তেমন কিছুই ফিলিংস এখনো ফিল করছে না। মিংতান জানেও না একে, মিংতান তো একে এখনো চোরই ভাবছে। এদিকে মিংতান ওর বাবাকে জানায় যে ও 49 দিনের জন্য হানিয়ান মন্দিরে গিয়ে থাকবে, কারণ লোকজন এখানে ওকে নিয়ে অনেক গসিপ করবে। এই কথা যখন প্রিন্স জানতে পারে যে এখন হানিয়ান মন্দিরে 49 দিনের জন্য মিংতান গিয়ে থাকবে তখন ও হেসে বলে মেয়েটা তার মানে গসিপ এড়াতে চাইছে, অথচ খুব ভাবতে গিয়েছিল যে ওর রেপুটেশনে কোনো কালিই লাগবে না। যাই হোক, এটা বেশ ভালোই হলো। কিন্তু ও ওই মন্দিরে যাওয়ার জন্য 5 গাড়ি জিনিসপত্র নিয়েছে। মন্দিরে পৌঁছানোর সাথে সাথে ছোট্ট একটা পিচ্চি ছেলে এসে ওদেরকে নমস্কার করে। ছেলেটি গাড়ির দিকে তাকিয়ে বলে এই 5 গাড়িতে কি আছে? ওরা যখন বলে ওদের থাকা খাওয়ার জিনিসপত্রই, ছেলেটি তখন তাকিয়ে হা হয়ে যায়।
ছেলেটি বলে এসব কোনো জিনিসই এখানে অ্যালাউড নয়। আপনাদের তিনজনের জন্য কেচে রাখা 3টা কাপড় দিচ্ছি, এগুলো পরে আপনারা খেতে আসুন। এরপরে ওরা খেতে যায়। খাবারটা এত বেশি মানে শক্ত ছিল আর একটুও ভালো খেতে ছিল না যে ওদের গলা পুরো আটকে আসছিল। ওরা খাবার খাবে না বলে উঠে দাঁড়ালে পিচ্চি এসে বলে, খাবার যদি আপনারা নষ্ট করেন তাহলে শাস্তি স্বরূপ ঈশ্বরের সামনে গিয়ে আপনাদের রিফ্লেক্ট করতে হবে। এদিকে যে শরীফকে খুন করা হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে একটু ইনভেস্টিগেট করার জন্য এই মন্দিরে এসেছিল রাজা এবং প্রিন্স। ওরা এখানে এসে একটা রুমে বসে গো গেম খেলছিল, কিন্তু যখন ওরা এখানে বসে কথা বলছিল তখন ওরা জোরে জোরে পাশের রুম থেকে আওয়াজ পায়, যেখানেই মূলত বসে বসে প্রার্থনা করছিল মিংতান। মিংতান গডকে বলছিল, গড আমি খাবার নষ্ট করেছি, এ যাত্রায় তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি আমার জন্য একটা পারফেক্ট ছেলে খুঁজে দাও, যেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। বেশি কিছু চাই না, শুধু ছেলে একটু লম্বা হবে, ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো হবে, ছেলের অতীতে কোনো প্রেম থাকবে না, ছেলে দেখতে চকচকে হবে এবং ছেলে অনেক সুদর্শন হওয়া লাগবে। তাছাড়া আমি জিথার প্লে করতে পারি, আমি জিথার বাজাবো আর ছেলে যুদ্ধ করবে। মানে এইসব অনেক কিছু রিকোয়ারমেন্ট দিয়ে বলে, শুধু এইটুকু হলেই আমার চলবে। এসব শুনে প্রিন্স হাসতে লাগে। এরপরে প্রিন্স বাইরে আসে ওকে এক পলক দেখবে বলে। ঠিক তখনই আমরা শেন উ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে দেখা করতে এসেছিল মিংতানের সঙ্গে। এ মিংতানের চাচাতো ভাই সম্পর্কে হয়, ছোটবেলা থেকে খেলে ধুলে একসঙ্গেই বড় হয়েছে ওরা। তবে এই ছেলেটি আবার প্রিন্সের আন্ডারেই কাজ করে, মানে ও একজন শূন্য আর কি। তো ও একটা জেট পেন্ডেন্ট নিয়ে এসে মিংতানকে প্রপোজ করে বলে, লিয়াং ফ্যামিলির সঙ্গে তোমার বিয়েটা ভেঙে গিয়েছে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। কিন্তু মিংতান ওকে সাথে সাথে রিজেক্ট করে দিয়ে বলে কখনো আমার সামনে আর আসবে না। এটা দেখে প্রিন্স বলে, গাধা ছেলে একটা। এরপরের দৃশ্য আমরা চুকে দেখতে পাই। চুইয়ের সঙ্গে শেনুর দেখা হলে ও বলে, তুমি কি জানো লিয়াং ফ্যামিলির সঙ্গে মিংতানের বিয়ে ভেঙে গিয়েছে? তুমি তো ছোট থেকেই ওকে পছন্দ করতে, এখন তুমি ওকে কিন্তু বলতে পারো তোমার মনের কথাটা, তাহলে ও দেখবে রাজি হয়ে যাবে। কিন্তু সেন বলে, না, আমার প্রতি মিংয়ের কোনো ফিলিংস নেই, তাই এই কথা বলে লাভ নেই। চু বলে, তাহলে তুমি প্রিন্সকে বলে দেখতে পারো, তুমি তো দিনবেই প্রিন্সের আন্ডারে কাজ করো, তাকে বলে ম্যানেজ করে নাও বিয়েটা, তাহলে ভালো হবে। মানে চু চাচ্ছিল যেভাবেই হোক মিংতানের সঙ্গে শেনুর বিয়ে দিতে, তাহলে মিংতান সারা জীবন নিচু হয়েই বসবাস করবে। এদিকে এর পরের দৃশ্যে আমরা শেনুকে দেখতে পাই, ও সত্যি সত্যি মনে খুবই মনোবল নিয়ে এসেছিল তার মাস্টারের সামনে। সে অনেক কথার ফাঁকে ফাঁকে বলে যে, আমি আপনাকে একটা কথা বলবো, যদি আমি কখনো কাউকে ভালোবাসি তবে আমার জন্য আপনি সেই মেয়েটিকে ঠিক করে দিবেন। প্রিন্স তখন বলে, সেটা যদি মিং ফ্যামিলির মিংতান না হয়ে অন্য কেউ হয় তাহলে ঠিক করে দিব। এবার বুঝতে পারে এই ছেলে যে ও একটা গাধার মতো কথা বলেছে। এরপরে মিংতানের সঙ্গে মিনমিন দেখা করতে আসে আর বলে, তুমি এখানে এসে কতদিন এভাবে থাকবে বলো তো, চলো আজকে আমরা একটা সুদর্শন ছেলেকে দেখতে যাব। এদিকে মিংতানের বাবা আর চাচা ভাবছিল তাদের মেয়েটা আবার নান হয়ে যাবে না, যেভাবে মন্দিরে গিয়ে থাকতে শুরু করেছে তাতে তো নান হয়ে যেতেও পারে। এদিকে মিনমিন আর মিংতান কিন্তু মন্দির থেকে বের হয়ে সোজা বাহিরে এসেছে। ওরা মূলত আজকে জিংরানকে দেখতে এসেছিল। জিংরান একজন পূর্ণ স্কলার, ওর জন্য মেয়েরা সব পাগল। ফেংজু তো ওর জন্য একেবারেই পাগল, কিন্তু ফেংজুর সঙ্গে প্রিন্স অফ দিংবের বিয়ের কথা চললেও ও একে পছন্দ করে। যাই হোক, যেখানে মিনমিন আর মিংতান দাঁড়িয়ে ছিল তার পাশের রুমে ছিল এরা। তো এদেরকে দেখে মিনমিন, মিংতান এবং এরা দুইজন সবাই বলে ওঠে, তোমরা, মানে বারবার ওদের দেখা হয়ে যাচ্ছে। আসলে দেখা হচ্ছেটা কি, জিয়াংশু তো ওকে ফলো করে ও যেখানে থাকছে সেখানেই থাকছে। এরপরে ওদের সঙ্গে বেশি কথা না বাড়িয়ে সোজা এপাশে চলে আসে মিংমিং আর মিংতান। এদিকে মিংতানের বাবাকে রাজা ডেকে পাঠিয়ে জানায় যে প্রিন্স অফ দিংবে এর সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছে। এতে তো ওর বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, তার মেয়ের জন্য এত ভালো ছেলে পাবে সে তো কখনো চিন্তাও করেনি। এদিকে রাজা ডিক্রি জারি করে দিয়েছে, যেটা মার্কিউস ফ্যামিলিতে এসে একজন পড়ে শোনায়। এতে কিন্তু মিংচুর আবার খুব রাগ হয়, কারণ একটা প্রিন্সের সঙ্গে তার বোনের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এখানে তো মিংতান উপস্থিত ছিল না। এদিকে আমরা দেখতে পাই মিংতান নিচে আসে, তখন জিংরানের সঙ্গে দেখা হয়। এদিকে নিচে দেখে ফেংজু নিচে চলে আসে এবং এদের কথোপকথন কিন্তু ঠিকই শুনতে পাচ্ছিল প্রিন্স অফ দিংবে। ফেংজু তখন বলে, একজনের নাকি একটু আগে বিয়ে ভেঙে গিয়েছে, সে দেখছে এবার অন্য ছেলের সঙ্গে ফ্লার্টিং করে বেড়াচ্ছে। এবার মিংতান বলে, আচ্ছা, তো একজনে তো প্রিন্স অফ দিংবে এর সঙ্গে ছোট থেকেই নাকি বিয়ে ঠিক হয়ে আছে, তো সে তার ব্যাপারটা নিয়ে পড়ে থাকুক না, অন্যর ব্যাপারে নাক না গলালেও চলবে। আর দিদি, আমরা যেন কি শুনেছি, প্রিন্স অফ দিংবে এর একটা গার্ডেন আছে, সেখানে অনেক ভালো ফুল ফোটে। কেন জানো?
সেখানে নাকি প্রিন্স অফ দিংবে বিভিন্ন মানুষকে মেরে তাদের রক্ত ছড়িয়ে দিয়েছে, সেজন্য সেখানকার গাছে অনেক ভালো ফুল ফোটে। আসলে সারা শিয়ানের মানুষের কাছে প্রিন্স অফ দিংবের পরিচয়টা এমন যেন ও খুবই নিষ্ঠুর, ওর কোলের কাছে কেউ ঘেঁষতে পর্যন্ত পারবে না। ঠিক সেই সময় রাজার ডিক্রি এসে হাজির হয়, সবাই বসে পড়ে এবং রাজার এই ডিক্রি এসেছিল মিংতানের জন্য। মিংতান অবাক হয়ে যায় যে কি এমন ডিক্রি আসতে পারে। এদিকে জিয়াংশু তো খুব ভালোভাবেই জানতো কি ডিক্রি এসেছে। ডিক্রিতে পড়ে শোনানো হয় জিং আন ফ্যামিলির চতুর্থ মেয়ে মিংতান, যে দেখতে অনেক সুন্দরী, ট্যালেন্টেড এবং তার বিয়ের বয়স হয়েছে। রাজা তার সঙ্গে প্রিন্স অফ দিংবের বিয়ে ঠিক করেছে, যাতে তারা দুজন পারফেক্ট কাপল হতে পারে। ফিংজু এই কথা শুনে বলে, একটু আগে কে যেন আমাকে বাতাস দিচ্ছিল যে আমার নাকি প্রিন্স অফ দিংবের সঙ্গে বিয়ে হবে। সেই বাতাস দেখে এখন তার দিকে গিয়েই লাগলো। এই কথা শুনে অবাক হয়ে যায় মিংতান আর ওখানে অজ্ঞান হয়ে যায়। এর জন্য ও একদমই প্রস্তুত ছিল না। জ্ঞান ফেরার পরে বাড়িতে এসেও তো অনেক কান্নাকাটি জুড়ে দেয় আর বলে এর থেকে তো লিয়াং ফ্যামিলিতে বিয়ে হওয়া ভালো ছিল, এখন এই ক্রুয়েল মানুষটাকে বিয়ে করতে হবে। ও ওর বাবাকে বলে, বাবা তুমি এই বিয়ের ব্যাপারে কি চিন্তা করছো, এই বিয়েটা আমি করতে চাই না। ওর বাবা বলে, ও অনেক ভালো ছেলে, তুমি ওকে একবার দেখো, দেখবে ভালো লাগবে। মিনমিন বলে, আসলে এই তো প্রিন্স অফ দিংবেইকে আমরা দেখিনি, চলো আজকে আমরা ওকে দেখতে যাব। তাই ওরা সার্ভেন্টের পোশাক পরে সোজা ব্যাটেলফিল্ডে চলে আসে। এখানে খাবার বানিয়ে নিয়ে এসেছিল মিংতান। এখানে এসে ও একটা মোটা লোককে দেখে ভাবে যে এই হয়তো প্রিন্স অফ দিংবে। ও ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে ওই লোকটা একটা শূন্য, কারণ লোকটা একজনকে প্রিন্স বলে সম্বোধন করছিল। তখনই মিংতান বুঝতে পারে যে প্রিন্স এর ভিতরে আছে, তার মানে এই লোকটা প্রিন্স নয়। এদিকে প্রিন্স কিন্তু ওকে দেখতে পেয়েছে। এবার প্রিন্স ওকে দেখতে পাওয়া মাত্র পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে থাকে। মিংতান তখন ওকে দেখে বলে, এটাই কি তবে প্রিন্স? দেখতে তো অনেক লম্বা, মনে হয় দেখতে সুন্দরও হবে। এবার ও প্রিন্সের কাছে যায় আর বলে, আমি একজন দাসী, আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। আস্তে করে ও খাবারটা খুলে প্রিন্সের দিকে ধরে, কিন্তু প্রিন্সের দিকে ওভাবে তাকায় না। প্রিন্স আস্তে আস্তে ওর দিকে ঘুরে দাঁড়ায়, কারণ প্রিন্স চায় আমার সুন্দর মুখখানা এই মেয়ে দর্শন করুক। ও প্রথমে প্রিন্সের পায়ের দিকে তাকিয়ে বলে, বাহ, সে দেখছে নতুন একজোড়া জুতা পরেছে, আগের মতো কাদামাটি আলা জুতা পরে নেই। এরপরে প্রিন্স যখন ওই স্যুপটা খাচ্ছিল তখন প্রিন্সের মুখের দিকে তাকিয়ে মিংতানের ভালোই লাগে। ওর মনে হচ্ছিল ছেলেটা দেখতে বেশ ভালোই, কিন্তু পুরোপুরি দেখার পরে বলে, একে তো আমি দেখেছি, তুমি তুমি সেই চোরটা না যে লিয়াং ফ্যামিলিতে চুরি করতে গিয়েছিলে? তুমি এখানে কি করছো? তখনই একজন লোক এসে বলে, প্রিন্স, বাইরে একটা ঝামেলা হয়েছে। ওই লোকের মুখে একে প্রিন্স ডাকতে শুনে মিংতান সবকিছু পরিষ্কার ভাবে বুঝে যায় যে এই ছেলেকে সে যে চোর ভেবেছিল সে আসলেই প্রিন্স। এবার বলে যে আসলে তুমি লিয়াং ফ্যামিলিতে সেদিন তার মানে টাকা পয়সা জব্দ করতে গিয়েছিলে, তুমি কোনো চোর নও, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে কেন চাইছো? মানে ও একটু অবাক হয়ে যায় যে এই ছেলে হঠাৎ তাকেই কেন বিয়ে করতে চাইবে। জিয়াংশু তখন বলে, তোমার কি মনে হয় এই পুরো শিয়ানে তোমার জন্য পারফেক্ট আমি ছাড়া কোনো ছেলে আছে? তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি চেয়েছিলে ছেলেটা দেখতে সুন্দর হবে, আমি সুন্দর। তুমি চেয়েছিলে আমার জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে তেমন, তো আমার বাবা মা অলরেডি মারা গিয়েছে, পরিবারে তোমাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। তুমি চেয়েছিলে ছেলেটা লম্বা হবে, আমি অলরেডি 7 ফিট লম্বা। তাছাড়া আমি দ্রুতবিদ্যায় পারদর্শী, আমি একজন স্কলার, আমার অনেক ভালো জ্ঞান আছে। তোমার জন্য আমি পারফেক্ট, তুমি জিথার বাজাতে পারো আর আমি যুদ্ধ করতে পারি। এছাড়া অতীতে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই, সো আমি তোমার জন্য পারফেক্ট নই কি? এটা শুনে অবাক হয়ে যায় মিংতান আর বলে, এই কথাগুলো তো আমি মন্দিরে বলেছিলাম, তুমি আমার কথা আড়ি পেতে শুনেছো? প্রিন্স তখন বলে, আমি তোমার কথা আড়ি পেতে শুনিনি, আসলে আমি একটা কাজে গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি তোমার কথাগুলো শুনে ফেলেছি। তো তোমার কি মনে হয় আমার থেকেও পারফেক্ট কি তুমি পাবে? মিংতান তখন বলে, সবাই তোমাকে অনেক ব্রুটাল, অনেক ক্রুয়েল বলে, তুমি কি সত্যি সত্যি কারণে অকারণে মানুষ মারো? প্রিন্স তখন বলে, না, আমি তাদেরকেই মারি যারা সত্যি সত্যি মৃত্যুর ডিজার্ভ করে। এখন তুমি কি ভাবছো এই বিয়ের ব্যাপারে? এই বিয়েটা শুধুমাত্র আমি এসব কারণে নয়, আমি পলিটিক্যাল কারণেও করতে চাইছি, কারণ আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার বাবার মিলিটারি পাওয়ার আর আমার মিলিটারি পাওয়ার মিলে একটা ভালো শক্তিতে পরিণত হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং হবে, সেটা দেশের জন্যও ভালো হবে। তো তুমি কি ভাবছো? তখন মিংতান বলে, আমাকে এই ব্যাপারটা নিয়ে আরেকটু ভেবে দেখতে হবে। এটা বলে মিংতান বাইরে আসে। ওর বোন মিনমিন বলে, কি হলো ভিতরে? তুমি দেখেছো ওকে? দেখতে কেমন? সুন্দর নাকি খুবই খারাপ? আর ছেলেটা কি সত্যি অনেক ব্রুটাল এবং ক্রুয়েল নাকি? মিংতান তখন বলে, আজকে আমি যেসব সারপ্রাইজ পেয়েছি তার জন্য আমাকে বসে বসে একটু ভাবতে হবে যে বিয়েটা আমি করবো কিনা। এবার ওই এসে ওর বাবার সঙ্গে কথা বলে আর বলে যে, বাবা তুমি বলো তো তুমি মন থেকে কি চাও? ওর বাবা বলে, সত্যি কথা বলতে
প্রিন্স অফ দিনবের মতো ভালো ছেলে আর আমি কখনোই পাবো না। একসময় আমি মারা যাব, তোমাকে প্রোটেক্ট করার মতো কেউ থাকবে না। কিন্তু তোমার যদি প্রিন্সের সঙ্গে বিয়ে হয় তাহলে সারা জীবন সে তোমাকে আগলে রাখবে। আমার মতে আমি আমার মেয়েটাকে এমন কারোর সাথেই বিয়ে দিতে চেয়েছিলাম। এদিকে আমরা জিংরানকে দেখি। জিংরান এসে জিয়াংশুকে বলে, তুমি হঠাৎ করে ওই মেয়েটাকে কেন বিয়ে করতে রাজি হলে? ওর জন্য কি আর কোনো ছেলে পাওয়া যেত না? প্রিন্স বলে, তোমাকে বললাম বিয়ে করতে, তুমি তো রাজি হলে না, তো ওর জন্য আর ভালো ছেলে কোথায় পেতাম? এজন্য আমি নিজেই রাজি হয়ে গিয়েছি। এটা তো আর বলবে না যে ওই মেয়েকে দেখে ক্রাশ খেয়েছে। এদিকে আমরা মিংতানকে দেখি, ও ওর মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে বসে বলছিল, মা, বাবা যেহেতু রাজি হয়েছে, তাছাড়া ছেলেটাও ভালো, সো আমি ওকে বিয়ে করব, তুমি আমাকে আশীর্বাদ করো। তবে বাবাকে ছেড়ে তুমি চলে গিয়েছো, এবার আমার বাবাকে ছেড়ে অন্য বাড়িতে যেতে খুবই খারাপ লাগবে। আর ওর বাবা বাইরে থেকে এই কথাগুলো শুনতে পাচ্ছিল। এদিকে মিংচুকে দেখানো হয়, মিংচুর তো গা জ্বলে যাচ্ছে। বোনের একটি প্রিন্সের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলে বোন নিজের টাকা দিয়ে ছাগলের দুধ কিনে সেটা দিয়ে গোসল করবে, আর ওকে কিনা পানিতে গোসল করতে